শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত। আজ হলো 24 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ছট ও দীপাবলি উপলক্ষে চালানো হবে 12,000 বিশেষ ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর। দুর্গাপুজোর সময় হাইলাকান্দি শহরে যান চলাচলে নিষেধাজ্ঞা। গরবায় ও হিন্দুদের প্রবেশে না, দেখাতে হবে আধার কার্ড, রাজস্থানে ফতোয়া বজরং দলের। মানহারি মামলা আর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না, ঔপনিবেশিক আইন পরিবর্তনের ইঙ্গিত শীর্ষ আদালতের। ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টকে জুবিনের নামে নামাঙ্কিত করার দাবি। অকাল বন্যায় মাথায় হাত কৃষকদের, কৃষিমন্ত্রীকে স্মারকপত্র বিধায়ক খলিলের। আবারও মোদী সরকারকে তুলে ধরা রাহুল গান্ধীর। এবং সর্বশেষ খবর কি হলো, বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি, 13 বছরের আফগান কিশোরের দুঃসাহসিক সফর। এবারে শুনুন বিস্তারিত খবর। ছট পুজো এবং দীপাবলির আগেই সুখবর। উৎসব উপলক্ষে কেউ ঘুরতে যান তো কেউ কর্মস্থল থেকে ফেরেন বাড়ি। তাই ট্রেনের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে উৎসবের মরশুমে রেকর্ড সংখ্যক ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে ভারতীয় রেলওয়ে। মঙ্গলবার ছট ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত বছর আমরা 7,500টি বিশেষ ট্রেন চালিয়েছিলাম। এই বছর আমরা 12,000টি বিশেষ ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। রেলমন্ত্রীর মতে এখনো পর্যন্ত প্রায় 10,000 বিশেষ ট্রেনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি ট্রেনগুলি ধীরে ধীরে ঘোষণা করা হবে। এর মধ্যে 150টি ট্রেন সম্পূর্ণরূপে অসংরক্ষিত থাকবে এবং যাত্রী সংখ্যা ও চাহিদা অনুযায়ী শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত রাখা হবে। রেল সূত্রে খবর, আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে এই বিশেষ পরিষেবা এবং চলবে 15 নভেম্বর পর্যন্ত। চলতি বছর 20 অক্টোবর রয়েছে দিওয়ালি, আর ছট পুজো উদযাপন চলবে 25 থেকে 28 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ উৎসবের মরশুম শেষের পরেও বেশ কিছুদিন মিলবে বিশেষ ট্রেনগুলির পরিষেবা। উল্লেখ্য, আসন্ন পুজো, দীপাবলি এবং ছটের সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে ভাগলপুর এবং দিল্লি এবং ভাগলপুর ও আনন্দবিহার টার্মিনালের মধ্যে পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় ও আসন চাহিদা মেটাতে বাড়বে বার্থ সংখ্যা। অতিরিক্ত 1,16,480টি বার্থ তৈরি করবে ভারতীয় রেলওয়ে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে হাইলাকান্দি শহরে যান চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত 3 দিন সন্ধ্যা 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত শহরকে নো ভেহিকল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন শহরে প্রবেশ অথবা শহরের ভিতরে চলাচল করতে পারবে না। দেবী দর্শনের জন্য সাধারণ মানুষকে হেঁটেই মণ্ডপে যেতে হবে। হাইলাকান্দি পুলিশ বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রশাসন ও পূজা কমিটির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রতিটি পূজা কমিটিকে পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো ও দুর্যোগ মোকাবিলার জন্য প্রাথমিক সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি প্রশাসন যান চলাচলের ক্ষেত্রে বয়স্কদের জন্য কোনো বিশেষ ছাড় প্রদান করেনি। তাদের সুবিধার্থে প্রশাসন পরামর্শ দিয়েছে, সন্ধ্যা 5টার আগে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া যেতে পারে। এ বিষয়ে কিছু পূজা কমিটি আপত্তি জানিয়ে প্রশাসনের সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে অভিহিত করেছে। তাদের মতে বয়স্ক মানুষকেও রাতে আলোকসজ্জা দেখার সুযোগ দেওয়া উচিত ছিল। সভায় পৌরপতি মানব চক্রবর্তীর সভাপতিত্বে বিজয়া দশমীর বিসর্জন নিয়েও আলোচনা হয়। আইন শৃঙ্খলা বজায় রাখতে ওই দিন বিশেষ তদারকি চালানো হবে বলে এএসপি অমিতাভ সিনহা জানান। তিনি আরও বলেন, পুজোর সময় সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিতর্কিত পোস্টে প্রশাসন কড়া নজর রাখবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজার সময় হাইলাকান্দি শহরে কার্যকর হতে চলা ট্রাফিক পরিকল্পনা বৈঠকে উপস্থাপন করা হয়। অন্যদিকে পৌরপতি মানব কল্যাণ চক্রবর্তী জানান, এবছরও প্রতিটি পূজা কমিটি সরকারি এককালীন অনুদান পাবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেই চেক বিতরণ করা হবে। পাশাপাশি পুজোর আগে হাইলাকান্দি শহরকে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা বিডিপি সদস্যরা ছাড়াও হাইলাকান্দি সহকারী সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, গরবায় অহিন্দুদের প্রবেশে না, দেখাতে হবে আধার কার্ড। রাজস্থানে ফতোয়া বজরং দলের। গরবা নাচের অনুষ্ঠানে অহিন্দুরা প্রবেশ করতে পারবেন না, মণ্ডপে প্রবেশের আগে দেখাতে হবে আধার কার্ড। শুধু তাই নয়, প্রত্যেকের কপালে থাকতে হবে তিলক। বিজেপি শাসিত রাজস্থানে এমনই ফতোয়া জারি করল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। জানা যাচ্ছে, কুটা শহরের নয়াপুরা, সবজি মান্ডি, জালওয়ারের একাধিক স্থানে এই মর্মে একাধিক হোর্ডিং ঝুলানো হয়েছে। এমনকি গরবা অনুষ্ঠানগুলিতে এই নির্দেশিকাগুলি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি দলও গঠন করা হয়েছে বজরং দলের তরফে। কুটার বজরং দলের কোঅর্ডিনেটর নরেশ প্রজাপত বলেন, বর্তমানে নবরাত্রি যেন ডিস্কোতে পরিণত হয়েছে। লোকজন গরবা অনুষ্ঠানে যাচ্ছেন, সিগারেট খাচ্ছেন এবং অনুপযুক্ত গান বাজাচ্ছেন। এটি দেবীকে উৎসর্গিত কোনো ধর্মীয় অনুষ্ঠান বলে মনে হয় না। তিনি আরও বলেন, আমরা চাই অনুষ্ঠানটি সঠিকভাবে করা হোক। অনুষ্ঠানে আরতি করতে হবে, সকলের আধার কার্ড পরীক্ষা করা হবে। এখানে অহিন্দুদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কুটার বজরং দলের প্রধান মনু সোনু বলেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই মহিলাদের উপযুক্ত পোশাক পরা উচিত। আমরা শহরের সমস্ত মণ্ডপে যাব এবং নজরদারি করব। সন্দেহভাজনদের আধার কার্ড চাওয়া হতে পারে। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা টিকরাম জুলি। গেরুয়া শিবিরকে নিশানা করে বলেন, রাজস্থানের আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরানোর চেষ্টা করছে বিজেপি। তাদের উচিত বন্যার ত্রাণ, ফসলের ক্ষতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর মনোনিবেশ করা। পরবর্তী খবর, বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি, 13 বছরের আফগান কিশোরের দুঃসাহসিক সফর। বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি যাত্রা 13 বছরের ছেলের। প্রায় 2 ঘন্টার ভয়ঙ্কর এই সফরের পরও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেল ওই কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত রবিবার। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। সূত্রের খবর, গত রবিবার কাবুল বিমানবন্দর থেকে সকাল 8:40 দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বেসরকারি বিমান সংস্থা KM এয়ারের বিমান RQ4401। বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছায় সকাল 10:20। বিমান থেকে সব যাত্রীরা নেমে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের নজরে পড়ে এক কিশোর বিমানবন্দরের সংরক্ষিত অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে ভয়াবহ তথ্য। জানা গিয়েছে, নিরাপত্তার ফাঁকি দিয়ে যাত্রীদের সঙ্গে লুকিয়ে কাবুল বিমানবন্দরে প্রবেশ করেছিল ছেলেটি। এরপর বিমানের পেছনের চাকার ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পড়ে। কিশোরের অনুমান ছিল বিমানটি ইরান যাবে। তবে এই ভয়াবহ বিমান সফরের পরও কিশোরের প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় আশ্চর্য ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের মতে, এভাবে বিমান সফরের অর্থ মৃত্যুকে আলিঙ্গন। বিমান উড়ান ভরার পর তার চাকা ভিতরে ঢুকে যায় এবং সেখানকার দরজা বন্ধ হয়ে যায়। চাকা ভেতরে প্রবেশের পর সেখানে সামান্য ফাঁকা থাকে ঠিকই, তবে গুটিসুটি মেরে বসার জন্য তা যথেষ্ট নয়। শুধু তাই নয়, বিমান আকাশে উড়ার পর 10,000 থেকে 30,000 ফুট উচ্চতা থেকে যায়। সেখানে তাপমাত্রা থাকে -40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অক্সিজেনও নেই বললেই চলে। এই অবস্থায় ওই কিশোরের বেঁচে থাকা চরম আশ্চর্যজনক ঘটনা। ইতিমধ্যেই ওই কিশোরকে আটক করেছে CISF। যদিও কিশোর নাবালক হওয়ার ফলে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে বিমানে এমন বিপজ্জনক সফর এই প্রথমবার নয়। এর আগে 1996 সালে দিল্লি থেকে লন্ডনগামী একটি বিমানে একইভাবে সফর করেছিল 2 ভাই। অক্সিজেনের অভাব ও চরম শীতের কারণে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল, তবে আশ্চর্যজনকভাবে বেঁচে যায় অপরজন। অপরদিকে যতদিন দেশে ভোট চুরি চলতে থাকবে ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। কিন্তু দেশের যুব সমাজ আর বেশি দিন ধরে চাকরি চুরি ও ভোট চুরি বরদাস্ত করবে না। আবারও ভোট চুরি নিয়ে মোদী সরকারকে এভাবেই আক্রমণ করলেন রাহুল গান্ধী। অবশ্য এদিন আর জেনজি শব্দবন্ধটি প্রয়োগ না করে যুব সমাজ বলেই উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দলনেতা। কারণ এর আগে নেপালে জেনজি গণ অভ্যুত্থানের পরপরই ভারতেও জেনজি বিপ্লবের মন্তব্য করে পাল্টা তুপের মুখে পড়েছিলেন। এদিন হিন্দিতে এক এক্স বার্তায় রাহুল বলেন, দেশে যুব সমাজের সামনে বেকারত্ব এক বিরাট সমস্যা, আর এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ভোট চুরি।
যে কোনো সরকারের ক্ষমতায় এসে প্রথম কর্তব্যই হচ্ছে চাকরির সংস্থান করা ও যুব সম্প্রদায়ের জন্য আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু বিজেপি তো আসলে সৎভাবে বুটেই জেতেনি, ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে বুট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে। রাহুল গান্ধীর দাবি, এজন্যই দেশে বেকারত্ব এখন গত ৪৫ বছরের মধ্যে সব থেকে বেশি। এ কারণেই চাকরির সংখ্যা কমছে, নিয়োগ বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা চলছে। এ কারণেই প্রতিটি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটি নিয়োগের পেছনে রয়েছে একটি করে বড় দুর্নীতি চক্র। রাহুল গান্ধীর ভাষায়, দেশের তরুণরা কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করছেন একটি চাকরি পাওয়ার আশায়। তারা ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই করে চলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র তার প্রচার নিয়েই ব্যস্ত। তার প্রশংসা পেতে অধীর। তার লক্ষ্য কি করে কোটি কোটিপতিরা আরো বড়লোক ধনী হয়ে উঠবেন। যুব সমাজের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে তাদের হতাশ করে দেওয়াই এই সরকারের পরিচয় হয়ে গিয়েছে, বলেন রাহুল গান্ধী। পরবর্তী খবর, মানহানি মামলা আর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না। ঔপনিবেশিক আইন পরিবর্তনের ইঙ্গিত শীর্ষ আদালতের। ভারতে মানহানির অভিযোগকে আর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না। শীর্ষ আদালতের এক মন্তব্যে এমনটাই ইঙ্গিত মিলেছে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ঔপনিবেশিক আমলের আইনের এই জায়গায় পরিবর্তন আনা দরকার। মানহানির অভিযোগকে ফৌজদারি ধারা মুক্ত করতে হবে। বিচারপতি এম সান্দ্রেশ এবং বিচারপতি সতীশ কুমার শর্মার বেঞ্চে নিউজ পোর্টাল দি ওয়ারের বিরুদ্ধে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা অমিতা সিংহের দায়ের করা মামলার শুনানি চলছিল। তখনই বিচারপতিদ্বয় বলেন, মানহানির নামে এই আইনকে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অপব্যবহার করছে। দি ওয়ারে প্রকাশিত এক সংবাদ নিয়ে 2016 সাল থেকে এই মামলায় দুই পক্ষের টানাটানি চলছে। দুই বিচারপতির বেঞ্চ খোলামেলা প্রশ্ন করে এই মামলাকে আর কতদিন টানবেন। ফাউন্ডেশন ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তাদের পরিচালিত দি ওয়ারের বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ সম্বলিত মামলা দায়ের হয়েছে সেটি খারিজ করে দিতে আর্জি জানালে শীর্ষ আদালত তাদের আবেদনটি বিচারের জন্য গ্রহণ করে এবং এই প্রেক্ষিতে অমিতা সিংহকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত জানায়। তখনই বিচারপতি সান্দ্রেশ বলেন, আমার মনে হয় এগুলি ডিক্রিমিনালাইজ করার সময় এসেছে। অমিতার অভিযোগ, দি ওয়ারে প্রকাশিত সংবাদে ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি স্নান করা হয়েছে। এই মামলা অবশ্য এই প্রথম শীর্ষ আদালতে আসেনি। এর আগে 2023 সালে দিল্লি হাইকোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে ইস্যু করা সমন খারিজ করে দিলে অমিতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেবার সর্বোচ্চ আদালত বাদীর পক্ষে রায় দিলে হাইকোর্ট ফের সমন ইস্যু করে। কিন্তু এবার দুই বিচারপতির বেঞ্চের মন্তব্যে অনুমান করা হচ্ছে মানহানি মামলায় ফৌজদারি ধারার ব্যাপারে বড় ধরনের সংস্কার হতে চলেছে। গত বছরের সেপ্টেম্বরেও পৃথক এক মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, স্বাধীনভাবে মত প্রকাশ এবং সংবাদ প্রকাশ ঠেকাতে মানহানি মামলায় ফৌজদারি ধারার অপব্যবহার করা হচ্ছে। 2022 সালেও শীর্ষ আদালত মন্তব্য করেছিল, স্বাধীনভাবে মত প্রকাশের সাংবিধানিক নিশ্চয়তা অক্ষুণ্ণ থাকছে কিনা তাও আমাদের খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত আইপিসির 499 দ্বারা ভারতীয় ন্যায় সংহিতার 356 দ্বারায় পরিবর্তিত হয়েছে, যেখানে মানহানিকে ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। অধিকাংশ গণতান্ত্রিক দেশে অবশ্য একে সিভিল সুইট হিসেবে বিচার করা হয়। এবার ভারতেও এমনটাই হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। পরবর্তী খবর, ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টকে জুবিন গার্গের নামে নামাঙ্কিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি উত্থাপন করলেন সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র। বলেন, প্রয়াত শিল্পীর নামে এয়ারপোর্ট হলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতায়াত করবেন এবং নামের মধ্য দিয়ে আসামরত্ন জুবিন বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে কর্মরত জলমিত্রদের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পী জুবিন গর্গ স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজিত হয়। পরবর্তী খবরটি হলো, অকাল বন্যায় মাথায় হাত কৃষকদের, কৃষিমন্ত্রীকে স্মারকপত্র বিধায়ক খলিলের। অকাল বন্যায় কাটিগড়ায় হাজার হাজার বিঘা ধান চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে। এতে কৃষক সমাজ ব্যাপক হারে ক্ষতির শিকার হয়েছে। শুধু পশ্চিম শিলচর নয়, গোটা বরাক উপত্যকার কৃষক সমাজেরই মাথায় হাত। এর মধ্যে কাটিগড়ায় ক্ষয়ক্ষতির হার 3 গুণ, কারণ এ এলাকার 90% মানুষ কৃষি নির্ভর। তাদের সাইল ক্ষেত প্রায় সম্পন্ন। নিচু এলাকায় হাতে গোনা কৃষক প্রথমে ধানের চারা লাগানোর সময় বিধ্বংসী বন্যা আসে। মরশুমের শেষ সময় বন্যা এসে সব ধুয়ে মুছে নিয়ে যায়। ফলে কৃষক সমাজ মানসিকভাবে ভেঙে পড়েছে।
এখন আর হালিচারা লাগানোর সময় নেই। কৃষকরা সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এদিকে সোমবার থেকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাটিগুড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি লিখেছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, সরকারের তরফে কৃষকদের সাহায্য সহযোগিতা করা হবে। প্রতি বছর বর্ষাকালে ধারাবর্ষণের ফলে পাহাড়ি নদীর জল ফুলে ফেপে দ্রুত গতিতে গোটা কাটিগুড়া প্লাবিত হয়ে যায়। বৃষ্টি বন্ধ হলে জল কমতে শুরু হয়, কিন্তু যে গতিতে পাহাড় থেকে জল নামে সেই গতিতে জল নদীতে নামতে পারেনি, যার ফলে জমা জল কৃষকের ক্ষেত কৃষি বিনষ্ট করে ফেলে। জল ধীর গতিতে না নামার মুখ্য কারণ পশ্চিম কাটিগুড়া সীমান্ত সড়কের উপর নির্মিত 7টি স্লুইস গেট দিয়ে দ্রুত গতিতে জল নামার মতো ব্যবস্থা নেই। ফলে প্রতি বছর বন্যার মরশুমে কৃষকদের সর্বস্ব হারিয়ে পথে বসতে হয়। এই স্লুইস গেটের কারণে ছোট বড় কৃষকদের দুর্গতি পোহাতে হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।